সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি একটু বিশেষ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আইএফআইসি ব্যাংকে আপনারা চাকরি পাবেন এবং কিভাবে এই চাকরির জন্য আপনারা প্রিপারেশন নেবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এই ব্যাংকে প্রায় 3 মাস অন্তর অন্তর ওরা সার্কুলার দিয়ে থাকে। ফেব্রুয়ারিতে, জুনে, অক্টোবরে, সাধারণত এই 3 মাসে ওরা সার্কুলার দিয়ে থাকে এবং প্রত্যেকটা সার্কুলারে কয়েকটা পোর্শন করে ভাগ করে ওরা নিয়োগ দিয়ে থাকে। প্রতিটি পোর্শনে প্রায় 100 থেকে 120 জন, 30 জন এভাবে নিয়োগ দিয়ে থাকে। সাধারণত প্রতিটি সার্কুলারে আপনার 5-6 জন ওরা প্রায় রিক্রুট করে থাকে। তো অনেকেই অ্যাপ্লাই করার পর অনেকে শর্ট লিস্ট হয় না। এখন কেন শর্ট লিস্ট হয় না সেটা আসলে এইচআর এর পলিসি। তারপরও আমি ব্যক্তিগত কয়েকটা ধারণা আপনাদের সাথে শেয়ার করছি। সাধারণত আমি যতটুকু দেখেছি, আপনার 4 এর নিচে যেসব সিজিপিএ গুলো থাকে তারা সেখান থেকে বাছাই করে না। যেমন ধরুন এসএসসি, এইচএসসি তে মনে করেন কোন একটা স্টুডেন্টের 4 এর নিচে আছে, যেমন 3.5, 9 এরকম কিছু। সেসব ছেলেমেয়েরা সাধারণত এখানে সিলেক্টেড হয় না বা শর্ট লিস্টেড হয় না। যেমন ধরেন একটা ছেলে 3.9 পেল, বাট অনার্স মাস্টার্স সবগুলোতে ও প্রায় মানে আপ টু 3 সিজিপি আছে, বাট তারা শর্ট লিস্টেড হচ্ছে না। আমার মনে হয় যেটা ওরা এসএসসি এবং এইচএসসি কে ফলো করে আর কি। যেমন ধরুন আপনার এসএসসি 3.5, এইচএসসি 4, অনার্সে 3, মাস্টার্সে 3.5, আপনার এখানে শর্ট লিস্ট হওয়ার পসিবিলিটি খুবই কম আমি মনে করি। এটা আমার পার্সপেকশন, বাট আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আবার ধরুন আপনার সিজিপিএ এসএসসি তে 4, এইচএসসি তে 4.5, অনার্সে 3, মাস্টার্সে 2.9, আপনি সিলেক্টেড হতে পারেন। সো আমার পার্সপেকশন হচ্ছে এসএসসি তে যারা 4, এইচএসসি তে যারা 4, অনার্সে 2.75, মাস্টার্সে 2.75 এরকম সিজিপিএ থাকলে আইএফআইসি ব্যাংকে আপনি শর্টলিস্ট হতে পারেন। শর্টলিস্ট তো হয়ে গেলেন, এবার আপনাকে অনলাইনে ভাইবা অথবা মানে সরাসরি ফিজিক্যালও ভাইবা এখন হচ্ছে, যেটাকে বলা হয় ইনিশিয়াল ভাইবা। এটার জন্য আপনাকে কল করা হবে। অনেকে ইনিশিয়াল ভাইবা মোবাইলের মাধ্যমে দিয়ে থাকে, বাট একজন ইউটিউবার হওয়ার কারণে আমি ডেস্কটপের মাধ্যমে জুমের থ্রুতে ইনিশিয়াল ভাইবাতে অ্যাটেন্ড করেছিলাম। আপনারা আমার সেটআপ দেখতে পাচ্ছেন। মোবাইলকে কিভাবে ওয়েবক্যাম হিসেবে ইউজ করা যায় এবং ডেস্কটপের সাথে কানেক্ট করা যায় সেটা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ইনিশিয়াল ভাইবার জন্য আপনারা কেমন প্রস্তুতি নেবেন, যেমন ধরুন আইএফআইসি ব্যাংকের ফুল ফর্ম, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, ইনভেস্ট এন্ড কমার্স ব্যাংক, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করতে আসেন, সো এই যে কোনো প্রতিষ্ঠানেরই ফুল ফর্ম আপনাকে জানতে হবে। কত সালে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে, গভর্নমেন্ট শেয়ার কত পার্সেন্ট, এটা বোর্ড অফ ডিরেক্টর কারা, চেয়ারম্যান কে, এগুলো আপনাকে নর্মাল কিছু কোয়েশ্চেন জানতে হবে। ব্যাংকে কেন আপনি আসতে চাচ্ছেন, এরকম নর্মাল অনেক কোয়েশ্চেন হয়ে থাকে। এই প্রশ্ন উত্তরটা আপনারা নিজে বানাবেন। আপনার সাবজেক্ট তো এটা, আপনি কেন ব্যাংকে আসতে চাচ্ছেন, এটা যার যার সাবজেক্ট অনুযায়ী তারা আপনারা এই উত্তরটা সাজিয়ে তারপর আপনারা ইনিশিয়াল ভাইভাতে বসবেন। ইনিশিয়াল ভাইভাতে প্যানিক হওয়ার কিছু নেই, এখানে খুবই বেসিক এবং নর্মাল কোয়েশ্চেন করা হয়। সো আপনারা মোটামুটি কনফিডেন্ট থাকলে ইনিশিয়াল ভাইভাটা টপকে যেতে পারেন। ইনিশিয়াল ভাইভা টপ করার পরে আপনাদের সেকেন্ড স্টেজ হচ্ছে রিটেন এক্সাম। রিটেন এক্সামে অন্যান্য ব্যাংকে যেমন কোয়েশ্চেন হয়ে থাকে, আইএফআইসি ব্যাংকে তেমন কোনো কোয়েশ্চেন হার্ড কিছু কোয়েশ্চেন হয় না। এখানে একদম বেসিক লেভেলে কিছু কোয়েশ্চেন হয়ে থাকে। বাংলা, ইংরেজি, আপনারা কোনো বই বা কারো সাজেশন ফলো করে আইএফআইসি ব্যাংকে হয়তো বা তেমন কোনো কাজে আসবে না। একদম বেসিক লেভেলে কিছু কোয়েশ্চেন এসে থাকে। এখানে ম্যাথ আছে খুবই ট্রিকি, যেমন 5 থেকে 8 বা 9, 10 পর্যন্ত যারা বই একটু চর্চা করেন তারা হয়তো বা ইজিলি পারতে পারেন। এখানে 2টা ম্যাথের কোয়েশ্চেন হয়, 2টার মধ্যে যদি 2টাই আপনি অ্যান্সার করতে পারেন তাহলে আপনি 90% শিওর আপনি সিপিটি টেস্টের জন্য কল পেতে পারেন। এখানে রেশিও, পার্সেন্টেজ, স্টেশন মানে ট্রেনের অঙ্কগুলো এখানে আসতে পারে। এগুলো মোটামুটি দেখলে আপনি পারতে পারেন। যদি রিটেনের মধ্যে আরো কিছু আলোচনা করার আছে, এখানে ওয়ার্ড মিনিং আছে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, ট্রান্সলেশন আছে। এখানে 2টা ম্যাথের কথা তো বললাম। ফোকাস রাইটিং আছে, যেমন ধরো খুব রিসেন্ট কিছু কোয়েশ্চেন আছে। আমাদের সময় আসছিল করোনা থেকে তুমি কি শিক্ষা পেলা এবং তুমি সমাজে কিভাবে এটা
আরো মানুষকে মানে সাবধান করতে পারো, বা মানুষ কিভাবে এটার সাথে অ্যাডজাস্ট করবে, এরকম নিয়ে একটা আসছিল আমাদের বাংলাতে। ইংলিশে আসছিল আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী ব্যাংকিং সম্পর্কে ইংলিশে 150 ওয়ার্ডের একটা এসে লিখতে বলেছিল। তারপরে একটা চিঠি আসছিল আমাদের যে তুমি একটা সামার ভ্যাকেশন পাচ্ছ, তুমি এই ভ্যাকেশনটা কিভাবে কাজে লাগাবা বা কি করবা এটার প্ল্যানিং করে তুমি তোমার ফ্রেন্ডকে এটা চিঠি লেখো। এরকম টাইপের খুবই নর্মাল কোয়েশ্চেন, তেমন প্যানিক হওয়ার কিছু নাই। রিটেন টেস্টের পরে আমাদের থার্ড পার্ট হচ্ছে সিপিটি টেস্ট। সিপিটি টেস্টে সাধারণত বেসিক এমএস ওয়ার্ড এবং এক্সেল থেকে কোয়েশ্চেন এসে থাকে। আপনার যদি ওয়ার্ড এবং এক্সেলের মোটামুটি ধারণা থেকে থাকে তাহলে আপনার জন্য সিপিটি টেস্টে তেমন একটা ভয়ঙ্কর কিছু হবে না। সিপিটি টেস্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এই ভিডিওটিতে আপনি সম্পূর্ণ তথ্য পেতে পারেন। সিপিটি টেস্টে সাধারণত 50-এর মধ্যে যারা 35 থেকে 40 পর্যন্ত অ্যান্সার করতে পারে তারাই ফাইনাল ভাইবার জন্য কল পেতে পারে। সিপিটি টেস্টের পরে নেক্সট স্টেজ হচ্ছে ফাইনাল ইন্টারভিউ। ফাইনাল ইন্টারভিউ সাধারণত আইএফআইসি টাওয়ারে ফিজিক্যালি হয়ে থাকে, বাট আমাদের সময় সামহাউ সেটা জুমের থ্রুতে হয়েছিল। সেটা ওদের অফিস রুমে জুমের মধ্যে এমডি স্যার এবং ডিরেক্টর স্যার আমাদের ইন্টারভিউ নিয়েছিলেন। ফাইনাল ইন্টারভিউতে সাধারণত খুবই নর্মাল কোয়েশ্চেন হয়ে থাকে। এখানে কোয়েশ্চেন করা হয় তোমার বাবার পেশা কি, ঢাকায় কেন থাকো বা অমুক জায়গায় কেন থাকো, তোমার দেশের বাড়ি কোথায়, দেশের বাড়ি অমুক জায়গা থেকে অমুক জায়গায় কত দূরে, এসব খুব নর্মাল কোয়েশ্চেন করে। আসলে এইটুকুর মধ্যে ওরা আপনাকে দেখে নেবে যে আপনি কত কনফিডেন্টলি অ্যান্সার করতে পারছেন। সো আপনাকে অবশ্যই আপনার গেট আপ, আপনার কথা বলার অ্যাটিটিউড সবকিছুই প্রফেশনাল হতে হবে। মনে করতে হবে যে এটা ফর্মাল ইন্টারভিউ, কোনোভাবে এখানে আপনার অ্যাটায়ার এবং অ্যাটিটিউডের জন্য কোনো হ্যাম্পার না হবে। যারা মোটামুটি কনফিডেন্ট থাকবেন ধরে নিতে পারেন 95% যে আপনার চাকরিটা হয়ে যাচ্ছে। ফাইনাল ইন্টারভিউর পরে 2 সপ্তাহের মধ্যে ওরা আপনাকে মেলের থ্রুতে কনফার্মেশন করবে, এবং মেলের থ্রুতে ওরা আপনাকে একটা ডেট দিবে, যে ডেটে আপনাকে বলবে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যেতে। অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার হয়তো বা সপ্তাহখানেকের মধ্যে ওরা ফাইনাল সকল ডকুমেন্ট সাবমিট করতে পারবে, এবং ওই দিন আপনাকে অবশ্যই সকল সার্টিফিকেটের মূল কপি নিয়ে যেতে হবে। সো আমি এই ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা আপনারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই অ্যাপ্লাই করার সময় কোনো এক্সপিরিয়েন্স শো করবেন না। যদি এক্সপিরিয়েন্স শো করেন তাহলে আপনাকে রানিং যে জব সেখান থেকে রিলিজ লেটার নিয়ে আসতে হবে। অনেক সময় হয় কি যে রানিং জব ছাড়ার সময় আপনার রানিং যে প্রতিষ্ঠানটা সেটা আপনাকে রিলিজ করতে চায় না বা আপনাকে রিলিজ অর্ডার দিবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের জবটা হাতছাড়া হয়ে যাবে। তো চেষ্টা করবেন আপনারা যারা আইএফআইসি ব্যাংকে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই এক্সপিরিয়েন্স দেখাবেন না, কারণ এই ব্যাংকে কখনোই এক্সপিরিয়েন্স চায় না, ওরা ফ্রেশার লোক চায়। তো কেন আপনি অযথা এক্সপিরিয়েন্স দিতে যাবেন? এবং যদি হয় যে আপনি কোনো ব্যাংকে চাকরি করেছেন সেক্ষেত্রে হয়তো বা সেই ব্যাংকের এক্সপিরিয়েন্সটা শো করতে পারেন, বাট আপনি যদি আদার্স কোনো কোম্পানিতে জব করে থাকেন তাহলে আমি মনে করবো সেসব কোম্পানির এক্সপিরিয়েন্স না দেওয়াই বেটার, কারণ এই ক্ষেত্রে আপনাকে রিলিজ অর্ডার নিয়ে আসার মধ্যে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হবে। এবার আমরা আসছি সাবমিটের ব্যাপারে। যেদিন আপনাকে ফাইনাল ডকুমেন্ট সব সাবমিট করতে হবে, আপনাকে সমস্ত সার্টিফিকেটের মূল কপি নিয়ে আসতে হবে, এবং অন্যান্য যেসব ডকুমেন্ট আনতে হবে তারা আইএফআইসি ব্যাংকের এইচআর থেকে আপনাকে মেইলে জানিয়ে দেওয়া হবে কোন কোন ডকুমেন্ট এবং কপি ছবি বা আপনার নমিনির ছবি কতগুলি এবং সবকিছু ওরা জানিয়ে দেবে। তো সেসব ব্যাপারে আমি ডিটেলসে গেলাম না, শুধু আমি এতটুকু বলে দিলাম যারা ব্যাংকিং সেক্টর ছাড়া অন্য কোনো কোম্পানিতে চাকরি করেছেন, অন্য কোনো সেক্টরে, সেইসব সেক্টরের কোনো অভিজ্ঞতা আইএফআইসি ব্যাংকে টিএসও পোস্টে অ্যাপ্লাই করার সময় সেটা আপনারা শো করবেন না, সেক্ষেত্রে আপনাদেরই বিরক্তির কারণ হতে পারে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সো আজকের ভিডিওটি যদি তথ্যবহুল হয়ে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। বেস্ট অফ লাক।